সবাইকে এই চ্যানেলে স্বাগত। সংবিধানের একটি গুরুত্বপূর্ণ পদ অ্যাটর্নি জেনারেল, সেই সম্পর্কেই আজকে কিছু বিষয় তোমাদের বলবো। এর আগের ক্লাসে আমরা মন্ত্রী পরিষদ ও মন্ত্রিমণ্ডল মানে ৭৪ ও ৭৫ নম্বর ধারা নিয়ে কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করেছিলাম। অ্যাটর্নি জেনারেলকে এক কথায় বলা যায় কেন্দ্রীয় সরকারের উকিল। সরকারের যে কোনো বিষয়ে হোক, সে নতুন আইন তৈরি করা নিয়ে হোক, পুরনো আইন বা নিয়ম কানুনকে সংশোধন করা হোক, সরকারের বিরুদ্ধে কোনো পরিকল্পনা হোক বা সরকারের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা, যে কোনো বিষয়ে যদি আইনি পরামর্শের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল সেই পরামর্শ দেন। এবং এর পাশাপাশি সরকারের হয়ে যদি কোর্টে কোনো কেস লড়তে হয়, সেক্ষেত্রেও অ্যাটর্নি জেনারেল সেই কেস লড়ে। অ্যাটর্নি জেনারেল খুবই বড় মাপের একজন উকিল হন। এনার যোগ্যতা সুপ্রিম কোর্টের জাজের যে যোগ্যতা তার সমান। মানে সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে যে এলিজিবিলিটি বা যে ক্রাইটেরিয়া থাকা দরকার, সেই সমস্ত ক্রাইটেরিয়া এই অ্যাটর্নি জেনারেলের ভেতর থাকে। ভারতবর্ষের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কটা রামানি। আর সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, সেটা যখন সুপ্রিম কোর্টের জাজ সম্পর্কে আলোচনা করব তখন বলে দেবো। এখন বিষয়টা এমন না যে এত বড় কেন্দ্রীয় সরকারের সমস্ত আইনি কাজ অ্যাটর্নি জেনারেল একাই করে। তার কাজে সাহায্য করার জন্য তার আন্ডারে থাকেন সলিসিটর জেনারেল। তার যোগ্যতা হাইকোর্টের জাজের সমান হয়। বর্তমান সলিসিটর জেনারেল হলেন তুষার মেহতা। আর সলিসিটর জেনারেলকেও তার কাজে সাহায্য করার জন্য একজন থাকেন, যাকে বলা হয় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। তার যোগ্যতা ডিস্ট্রিক্ট কোর্টে জাজের সমান হয়। এই অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল একজন করেই থাকেন, কিন্তু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বর্তমানে রয়েছে 6 জন। এখন সুপ্রিম কোর্টে যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোনো মামলা ওঠে, সেক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারের হয়ে কেস লড়েন। কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা যদি কোনো হাইকোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্টে ওঠে, সেক্ষেত্রেও অ্যাটর্নি জেনারেল সেখানে কেস লড়তে পারেন, কিন্তু সেখানে তিনি নিজে যান না। হাইকোর্টের ক্ষেত্রে সলিসিটর জেনারেলকে পাঠিয়ে দেন, আর ডিস্ট্রিক্ট কোর্টের ক্ষেত্রে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে পাঠিয়ে দেন। অ্যাটর্নি জেনারেল পদের কোনো মেয়াদ হয় না। রাষ্ট্রপতি তার নিজের ইচ্ছা মতো অ্যাটর্নি জেনারেলকে যতদিন খুশি ততদিন পদে রাখতে পারেন বা নতুন কাউকে ওই পদে বসাতে পারে। আর এর পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের সরকারি বেতন হয় না, তবে সরকারি বেতন ছাড়া বাকি সমস্ত সরকারি সুযোগ সুবিধা পায়। এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো অ্যাটর্নি জেনারেল যেমন কেন্দ্রীয় সরকারের হয়ে যে কোনো কেস লড়েন, ঠিক তার পাশাপাশি অ্যাটর্নি জেনারেল পাবলিকের কেসও লড়তে পারে। কিন্তু তাই বলে যদি পাবলিক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেস লড়ে, সেক্ষেত্রে কিন্তু পাবলিক চাইলেও অ্যাটর্নি জেনারেল ওই পাবলিকের হয়ে কেস লড়বেন না, তখন ওই কেন্দ্রীয় সরকারের হয়েই কেস লড়বেন। আর অ্যাটর্নি জেনারেল যেহেতু সরকারের পাশাপাশি পাবলিকের কেসও লড়তে পারে, সেই জন্যই তার সরকারি বেতন হয় না। কেন্দ্রীয় সরকারের উকিল মানে অ্যাটর্নি জেনারেল এর চর্চা রয়েছে সংবিধানে ৭৬ নম্বর ধারাতে। ঠিক একইভাবে রাজ্য সরকারেরও এই উকিল রয়েছে, যাকে বলা হয় অ্যাডভোকেট জেনারেল। এর চর্চা রয়েছে সংবিধানের ১৬৫ নম্বর ধারাতে। কেন্দ্রীয় সরকারের হয়ে অ্যাটর্নি জেনারেল যে কাজ করতে পারে, রাজ্য সরকারের হয়ে সেই সমস্ত রকমের কাজ করতে পারে অ্যাডভোকেট জেনারেল। এই হলো অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কিছু বিষয়। এরপর সংবিধানের ৭৭ নম্বর ধারাতে উল্লেখ আছে যে রাষ্ট্রের মানে দেশের সমস্ত কাজ হবে রাষ্ট্রপতির নামে। আর ৭৮ নম্বর ধারাতে প্রধানমন্ত্রীর কিছু কর্তব্যের কথা উল্লেখ রয়েছে, যেমন সংসদের সমস্ত খবর মানে সংসদে কি হচ্ছে না হচ্ছে সেই সংবাদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। এই হলো ৭৬ থেকে ৭৮ নম্বর ধারা। এরপর ৭৯ নম্বর ধারাতে রয়েছে সংসদ বা পার্লামেন্টের চর্চা। ৮০ নম্বরে রয়েছে রাজ্যসভা, ৮১ নম্বরে রয়েছে লোকসভা।